আজ শনিবার, হিসেব মতো অয়নের আজ বাবার সাথে দেখা করার কথা, কিন্তু আজ অয়নের যেতে ইচ্ছে করছে না একদম। ইদানিং মাঝে মাঝেই এমন হয়, যখন যা করার কথা তখন সেটা করতে ইচ্ছে করে না, অকারণেই মন খারাপ হয়, মনে হয় দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে। অয়নের ভালো নাম অপরাজিতা, নামটা মা রেখেছেন। অয়নের ঘুম থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। ঘড়িতে 8টা বাজে। মা এতক্ষণে অফিসে চলে গিয়েছেন। আপুমনি অয়নের সাথেই ঘুমান, কিন্তু তিনি অনেক ভোরে ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করেন, তারপর কিছু সময় ছাদে হাঁটেন। নাজমা ব্রেকফাস্ট দিয়ে দেয় টেবিলে শোয়া 7টার মধ্যে। সে ব্রেকফাস্টও একটা বিরক্তিকর জিনিস, রুটি আর ভাজি, সাথে ডিম পোচ। ডিম পোচের মতো এমন লেতলেতে জিনিস অয়নির খেতে খুব বাজে লাগে, তাও জোর করে খেতে হবে। মা বের হয়ে যান 7:45টায়। অফিসের গাড়ি তাকে পিক করতে আসে। অয়নির স্কুল ডে শিফটে 12টা থেকে শুরু হয়। আজ অবশ্য ছুটি। অয়নির বাবা ঢাকায় থাকেন, তবে তিনি আলাদা থাকেন। কোর্টের নির্দেশ মতো তিনি প্রতি শনিবারে অয়নির সাথে দেখা করেন, তবে ইদানিং বাবা ভীষণ ব্যস্ত। 2-1 ঘন্টার জন্য আসেন, এসে তাড়াহুড়ো শুরু করেন। অয়নি বাবাকে বলেছে আসতে হবে না প্রতি সপ্তাহে। অয়নির বাবা মা আলাদাভাবে ভীষণ ব্যস্ত, তাই তাদের একসাথে থাকা হয়ে ওঠেনি। অয়নি যখন ক্লাস 5-এ পড়ে, তখন একদিন মা বললেন এখন থেকে মা আর অয়নি আপুমনির সাথে থাকবেন। অবশ্য তখনও যে বাবা রোজ বাসায় আসতেন তেমন নয়। অয়নি শুনেছে আড়ালে বাবার অফিসে একটা আন্টি ছিল, ঋতু আন্টি। বাবা তার সাথেই থাকেন। অয়নি ক্লাস 10-এ পড়ে এখন। 5 বছর আগে যা বুঝতে পারতো না, এখন সেটা ভালো করেই বোঝে। বাবা ঋতু আন্টিকে বিয়ে করেছেন। আজ বিকেলে হাসিব ভাইয়া পড়াতে আসতে চেয়েছেন। তিনি সাধারণত বৃহস্পতিবার আর শুক্রবার পড়াতে আসেন। গতকাল তার একটা রিইউনিয়ন ছিল, তাই আসতে পারেননি। হাসিব ভাইয়ের কাছে পড়তে অয়নির খুব ভালো লাগে। ভাইয়া দারুণ হ্যান্ডসাম, তবে ভাইয়া খুব একটা কথা বলেন না। পড়াতে এসে 1.5 ঘন্টা থাকেন। ফিজিক্স কেমিস্ট্রি পড়ান সপ্তাহে 2 দিন। হাসিব ভাইয়া প্রয়াস কোচিংয়ের টিচার। গতবার অয়নির ফিজিক্স কেমিস্ট্রিতে মার্ক একটু কম আসায় মা হাসিব ভাইকে অনুরোধ করে বাসায় নিয়ে এসেছেন পড়াতে, নয়তো উনি বাসায় এসে প্রাইভেট টিউশনই করেন না। ভারী গম্ভীর মানুষ। অয়নের ইদানিং কী যে হয়েছে, হাসিব ভাইয়ার মোটা ফ্রেমের চশমাটাও ভীষণ ভালো লাগছে। অন্য সব পড়া বাদ দিয়ে হলেও ফিজিক্স কেমিস্ট্রি রেগুলার পড়ছে। যদিও ভাইয়া গুডের বেশি কিছু বলছেন না। অয়নি জানালা দিয়ে বাইরে তাকালো। রোদ ঝলমল করছে। পাশের বাসার ছাদে কাজের মেয়েটা জামা কাপড় নেড়ে দিয়েছে। একটা সবুজ রঙের ওড়না পত করে উঠছে পতাকার মতো। অয়নি নামতে ইচ্ছে করছে না বিছানা থেকে। আপুমনি এসে কয়েকবার ডেকেছেন। ব্রেকফাস্ট করে তৈরি হতে হবে, 9টায় কোচিং, সেখানেই বাবা আসবেন। তারপর তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে। প্রতিদিন কোচিং থেকে বের হয়ে বন্ধুদের সাথে স্কুলে চলে যায় অয়নি। আপুমনি আবারও ডাকছেন। অয়নি বিছানা থেকে নেমে ঝটপট হাত মুখ ধুয়ে নিয়ে নিল। ডাইনিংয়ে গিয়ে ওর মনটা ভালো হয়ে গেল। আজ আপুমনি খিচুড়ি রেঁধেছেন ছোলার ডাল দিয়ে। এটা ভীষণ ভালো হয় খেতে, তবে রোজ রোজ এটা রান্না হয় না বাসায়। নানা ভাই মারা যাওয়ার পরে আপুমনিও একটু নরম হয়ে গেছেন। এই পৃথিবীতে আপুমনি অয়নিকে একটু বোঝেন। অয়নি খেতে বসলো। আপুমনি জলপাইয়ের আচার দিয়ে দিলেন প্লেটের পাশে। মা কি বের হয়ে গেছে? আপুমনিকে জিজ্ঞেস করলো অয়নি। মা বের হয় 8:45টায়, এখন বাজে 8:45 বলে আপুমনি হাসলেন। তবে হাসলেও তিনি মনে মনে কষ্ট পেলেন। বাচ্চাটা মাকে পায় না একদম। সেপারেশনের পর মনি কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে। তিনি মাঝে মাঝে ভাবেন তিনি না থাকলে অয়নের কি হবে। অয়নি ব্রেকফাস্ট শেষ করে উঠল। এখনই বের হতে হবে, নয়তো কোচিংয়ে দেরি হয়ে যাবে। ভাগ্যিস স্কুল কোচিং দুটোই বাসার কাছেই, তাই অয়নি একাই যেতে পারে। আপুমনিকে আর বের হতে হয় না। অয়নি কোচিং থেকে বের হয়েছে মিনিট 20 আগে। অয়নির বাবা আশফাক সাহেব ফোন করেছেন, কাছাকাছি আছেন, কিন্তু জ্যাম অনেক। অয়নি ধানমন্ডি 7-তে কেএফসির সামনে দাঁড়িয়ে আছে। কেএফসির ভিতরে যেতে ইচ্ছে করছে না। বাইরে আজ রোদ বেশ চড়া। অয়নির মুখ কালো হয়ে গেছে, ঘেমে একাকার অবস্থা। আশফাক সাহেব এসে নামলেন ওর সামনে। রিকশার ভাড়া মিটিয়ে বললেন, চলো কেএফসিতে যাই। অয়নি রাজি হলো না। গত কয়েক মাস ধরে ওর বাবার ব্যবহার মনে হচ্ছে অপরিচিত কেউ, ভালো লাগে না একদম।
অয়নী বলল, আমার টিউশনি আছে, আজ তো না এলেও পারতে। অয়নীর বাবা আশফাক সাহেব ব্যস্ত ইদানিং। একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন তিনি। অয়নীর প্রতি তিনি সব দায়িত্ব পালন করতে চেয়েছিলেন, কিন্তু অয়নীর মা রাজি হননি। শুধু একদিন দেখা করতে দিতে রাজি হয়েছেন। তার মনে হয় মেয়েটাকে নিশ্চয়ই আজে বাজে কথা বলা হয় তার সম্পর্কে, নয়তো মেয়েটা কখনো কিছু নিতে চায় না, কোথাও খেতে চায় না, জাস্ট দেখা করেই চলে যেতে চায়। তার ইদানিং প্রতি সপ্তাহে দেখা করার বিষয়টা ভালো লাগছে না। ঋতুও বলেছে এটা তার জন্য অপমানজনক। অয়নী এসে থাকুক তার সাথে, অন্তত মাসে কয়েকদিন। কথা তিনি গত কয়েক মাস ধরে বলে উঠতে পারেনি অয়নের মাকে। মনিকা অসম্ভব ব্যক্তিত্ব নিয়ে চলে। আরে ঘরের বউ এত ভাব নিলে চলে নাকি? তাকে যদি প্রয়োজন অপ্রয়োজনে দু একটা ঝাড়ি না দেওয়া যায়, তার সামনে যদি কর্মচারীর মতো মিমু করে থাকতে হয়, ধুর, এসব ভালো লাগতো না তার। আর ঋতুর একটা 3 বছরের ছেলে আছে। ছেলেটার বুদ্ধিশুদ্ধি মনে হয় কম, কোনো কথা বলে অন্যদিকে তাকিয়ে থাকে। তার স্পষ্ট মনে আছে এই বয়সে অয়নী টুকটুক করে ছড়া বলতো, গান ছেড়ে দিলে তালে তালে নাচতো, ফিক করে হাসতো। আহা, মেয়েটা আমার পর করে দিল। মেয়েটাকে হঠাৎ আশফাক সাহেবের মন খারাপ হলো। তিনি বলেন, চল না মা, কোথাও একটু বসি। তুই তো আবার আমার বাসায়ও যাবি না। অয়নী কথা না বলে লেকের দিকে হাঁটতে লাগলো। আশফাক সাহেব বলেন, আমরা মাখা খাবি? অয়নী বলল, না, আমি কিছু খাবো না। আশফাক সাহেব লেকের পাড়ে বসলেন। অয়নী কথা বলছিল না। আশফাক সাহেব জিজ্ঞেস করলেন, তুই কি রেগে আছিস আমার উপর? অয়নী বলল, না তো, কেন? আশফাক সাহেব বলেন, গত 3 মাসে তুই একবারও বাবা বলে ডাকিসনি আমাকে। অয়নী কথা বলল না। আশফাক সাহেব বলেন, তোর সাথে আমি থাকতে পারিনি, এটা আমার একার দোষ না, তোর মায়েরও সমান দায়। এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আমার সাথে থাকবি? অয়নী আকাশ থেকে পড়ল। না না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলেই মনে হলো গত 3 দিন ধরে মায়ের সাথে দেখাই হচ্ছে না। গতকালও মায়ের মিটিং ছিল। একটু থেমে অয়নী বলল, তোমার প্রতি সপ্তাহে আসতে হবে না, এত ঝামেলা করে আসো, কষ্ট হয়। মাসে একবার এসো। আশফাক সাহেব মনে মনে ভাবলেন। মেয়েটার মন বিষিয়ে দিয়েছে, যাক, কি আর করা যাবে। তিনি বলেন, আমিও সেটাই ভাবছিলাম। তোর যখন মন চাবে আমাকে ফোন দিবি, আমি চলে আসব। অয়নী হেসে মনে মনে ভাবল, তাহলে আর দেখাই হবে না। তোমরা দুজনই নিজেদের কথা ভেবেছো, আমাকে নিয়ে কেউ ভাবনি। আশফাক সাহেব উঠলেন, জোর করে অয়নীকে 2000 টাকা গুঁজে দিলেন। অয়নী খুব অস্বস্তিতে পড়ল। মা জানলে খুব রাগ করবে। প্রথম দিকে বাবাকে বলেছে, মা রেগে যায়। বাবা বলেছেন মাকে জানানোর প্রয়োজন নেই। এই টাকা অয়নী খরচ করে না, পিঙ্ক টেডির পেটে ঢুকিয়ে রাখে। অনেক টাকা জমেছে ওখানে, ইচ্ছে করলেই খরচ করা যায়, কিন্তু অয়নীর ইচ্ছেই করে না। অয়নীকে রিক্সা ঠিক করে দিলেন আশফাক সাহেব। তারপর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। রিক্সা চোখের আড়াল হওয়ার পরেও অনেকক্ষণ। অয়নিতা অপরাজিতা খান, ক্লাস 10, সেকশন সানফ্লাওয়ার, গ্রুপ সায়েন্স। দোহরা গড়নের মেয়েটির শ্যামলা মুখে যত রাজ্যের মায়া। ওর বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে 5 বছর আগে। তবে সেপারেশনের জন্য ওর তেমন কোনো সমস্যা হয়নি, বরং ভালোই হয়েছে। আগে ওর সামনে প্রতিদিন ঝগড়া হতো। আলাদা হয়ে যাবার পরে নানির কাছে চলে আসায় অন্তত ওর পাশে একজন মানুষ পাওয়া গিয়েছে। অয়নীর মা মনিকা খান বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষ করে বেশ ভালো একটা চাকরি পেয়ে যান। পরিবারের পছন্দের বিয়ে হলেও তার স্বামী চাকরিতে তার উত্তরোত্তর উন্নতি মানতে পারতেন না। সবসময় তার কথা মতো চলতে হবে, বাইরে সময় দেওয়া যাবে না। প্রতিদিন ঝগড়া ঝামেলার পাশাপাশি তার অ্যাফেয়ার শুরু হলো কলিগের সাথে। মনিকা মানিয়ে নেওয়ার চেষ্টাও করলেন না। মেয়েকে নিয়ে চলে এলেন সংসার ছেড়ে। চাকরির জন্য যখন সংসারই করা হলো না, তবে চাকরিটাই ভালোভাবে করি, এই ভাবনা পেয়ে বসলো তাকে। দিন দিন আরও উন্নতি করে বর্তমানে জাতিসংঘের একটি সংস্থার বাংলাদেশস্থ অফিসে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন। তবে আস্তে আস্তে মেয়ের কাছ থেকে সরে গিয়েছেন অনেকটা দূরে। ফর্মাল কিছু কথা ছাড়া অয়নিতার সাথে তার তেমন কথা হয় না। অয়নিতার বাবা টিপিক্যাল বাঙালি পুরুষ, বইয়ের ওপর হম্বিতম্বি করবেন। রাতে ফিরতে দেরি হলে চেঁচামেচি অশান্তি চরমে উঠেছিল।
তখন কলিগ ঋতুর সাথে তার বোঝাপড়া ভালো হয়ে যায়। এটা জানাজানি হওয়ার পরে মনিকা চলে যান, সেপারেশন হয়ে যায় তাদের। মাঝখান থেকে অয়নি হয়ে গেল একদম একা। অয়নি বাসে ঢুকলো তখন 1টা বাজে। হাসিব ভাইয়া 3টায় আসবেন বলেছেন। লাঞ্চের পরে অয়নির মনে হলো হাসিব ভাইয়াকে একটা ফোন করা যেতে পারে, আজ আসবেন কিনা জানতে। অয়নি ল্যান্ডফোন থেকে হাসিব ভাইয়াকে ফোন করলো। যতক্ষণ রিং বাজলো ওর হার্টবিট বেড়ে গেল, একটু ভয় করতে লাগলো, যেন কেউ বুকের ভিতরের শব্দটা শুনে ফেলবে। প্রথমবার রিং বেজে ফোন কেটে গেল। দ্বিতীয়বারে হাসিব ভাইয়া ফোন ধরলেন। অয়নি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অয়নিতা হঠাৎ ফোন করলে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয়। আজকে আসবেন? হ্যাঁ, আসবো না কেন? তুমি তো জানো অকারণে আমি পড়ানো মিস করি না। জি ভাইয়া, একটু শিওর হতেই ফোন দিয়েছিলাম, ঘুমাবো ভেবে। অ্যালার্ম দিয়ে রাখো, আমি 3টা 10-এর মধ্যে চলে আসবো। জি ভাইয়া। অয়নির গলা কেঁপে গেল। ও ফোন রেখে বইপত্র নিয়ে বসলো। ইসমাইলের সূত্রের ব্যাখ্যাটা আরও একবার বুঝে নিতে হবে। ভাইয়ের ছবি এঁকে বুঝিয়েছেন, তারপরও এলোমেলো হয়ে যাচ্ছে। হাসিবের বয়স 31, বেশ ভালো ছাত্র হলেও চাকরি বাকরি খোঁজার চেষ্টা করেনি। প্রয়াস কোচিং সেন্টারটা হাসিব আর কয়েকজন বন্ধু মিলে চালায়। এখন ভার্সিটি ভর্তি কোচিং করানো শুরু হয়েছে। ছাত্র জীবন থেকে কোচিং থেকে বেশ ভালো ইনকাম পাওয়ার জন্য চাকরির চেষ্টা করতে ইচ্ছে করেনি। মাসে এখন বেশ ভালো টাকা আসছে। হাসিব বাসায় গিয়ে টিউশনি করে না, তবে গতবার অয়নের মা নিজে ওর অফিসে গিয়ে অনুরোধ করেছেন। এত বড় চাকরি করেন, তিনি নিজে থেকে অনুরোধ করেছেন। তার সম্মান রাখতে রাজি হয়েছে বাসায় এসে পড়াতে, তবে সপ্তাহে 2 দিন। আর মেয়েটার মা সময় দিতে পারে না, বাবা সেপারেট। একটা সিম্পেথিও কাজ করেছে হাসিবের মনে। তবে ইদানিং একটা বিষয় ওর চোখ এড়ায়নি। 31 বছর বয়সে এসে 14 বছরের কিশোরীর হঠাৎ একটা অন্য ধরনের পরিবর্তন হাসিব বুঝতে পারছে, তবে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। এ বয়সটাই এমন, একটা ঘোরের মধ্যে থাকে মেয়েরা। এর সময় বড় হতে হতে নিজেকে বিশাল বড় মনে করে ফেলে, একটা মোহ তৈরি হয়। তবে পড়াশোনা ভালোই করে মেয়েটা, খেয়াল করে শোনে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। কিছু বিষয় বোঝেও না বোঝার ভান করাটাই শ্রেয় বলে হাসিবের মনে হয়। হাসিব ঢুকলো 3:15টার দিকে। অয়নি ঘুমায়নি। হাসিব জিজ্ঞেস করলো, ঘুমোওনি কেন? এমনিতেই ভাইয়া। একটু থেমে বলল, বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম আজ। হাসিব বুঝতে পারলো অয়নির একটু মন খারাপ। ব্রোকেন ফ্যামিলির বাচ্চাগুলোর এই দোটানাটা খুব কষ্টের। হাসিব তাই প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা আছে আলোর প্রতিসরণ নিয়ে? অয়নি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। স্নেলের সূত্র। হাসিব রাব খাতা নিয়ে আবার বোঝানো শুরু করলো। অয়নির খাতার এক কোণে লেখা, হে অজানা, কবে তোমায় দেখেছিলাম অনুভবে, টিনেজ পাগলামি। এ বয়সেই এসব গান কবিতা খাতায় লিখতে মনে হয়। অয়নিতা, ফিজিক্স খাতায় গানের লাইন লিখেছো কেন? এমনিতেই ভাইয়া। আর লিখবে না, এগুলো কনসেন্ট্রেশন ব্রেক করে। ওকে ভাইয়া। একটু থেমে অয়নি জিজ্ঞেস করলো, আপনাদের রিইউনিয়ন কেমন হলো? ভালো হয়েছে। হ্যাঁ, ছবি দেখেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার সময় যত কম দেওয়া যায়। অয়নির কথা বলো না, আসলেও সময় দেবে কোথায়, বাইরে কোথাও যাওয়া হয় না, গল্প করারও কেউ নেই। অয়নি ভাবলো একটা ভাই বোন যদি থাকতো। হাসিব 1.5 ঘন্টা পড়িয়ে উঠল, আবার পরের বৃহস্পতিবার আসবে। হাসিব চলে যাওয়ার পরে অয়নি ঘুমাতে গেল। আপুমণি বললেন, অবলাই ঘুমাবে তুমি নানুমণি? রাতে লাহিড়ী স্যার আসবেন, তার আগে একটু না ঘুমালে চলবে না। আজ অয়নির স্কুল ছুটি হয়ে গেছে টিফিন ব্রেকে। নায়রা, তন্নি, সুপ্তা সবাই বলল নিউ মার্কেটে যাবে। অয়নি কখনো একা নিউ মার্কেটে যায়নি। এখন বাসে গিয়ে কোনো কাজই নেই, তার চাইতে ওদের সাথে যাওয়া যায়। নায়রার বাসা অয়নির বাসা থেকে একটা গলি পড়ে, একসাথে রিক্সা করে চলে আসবে। অয়নি তাই বলল, আমিও যাব। কিন্তু সুপ্তা একটু আমতা করলো। বিষয়টা হচ্ছে একটা ছেলের সাথে সুপ্তার কথা হচ্ছে ফোনে। নায়রা আর তনি জানে, কিন্তু অয়নিকে বলেনি। অয়নি একটু চুপচাপ ধরনের বলে এ ধরনের কথাগুলো সুপ্তা ওকে বলেনি। এই ছেলে বলেছে নিউ মার্কেটে আসবে। সুপ্তার ইচ্ছে না অয়নি যাক। সুপ্তা নায়রাকে ডেকে বলল,
তোর বন্ধুকে বল যেতে হবে না। নায়রা বলল। না করবো কিভাবে? মন খারাপ করবে, এমনিতেই ওর মনটা খারাপ থাকে। নিয়ে চল, ওকে কোথাও দাঁড় করিয়ে রেখে আমরা দেখা করে আসবো। বেশি সময় তো এমনিতেই থাকতে পারবো না। সুপ্তা মুখ ভার করে রাজি হলো। অবশ্য স্কুল থেকে বেরিয়ে আর কারোর কিছু মনে রইল না। হইচই করতে করতে সিটি বাসে উঠে পড়ল সবাই। অয়নের খুব ভালো লাগছিল। এমনিতেও ও খুব একটা বাইরে টাইরে যায় না। মায়ের সাথে মাঝে মাঝে অফিসিয়াল ডিনারে যাওয়া হয়, সেখানে তো চুপচাপ খেয়ে চলে আসা হয়। ওরা নিউ মার্কেটে পৌঁছে গেল অল্প সময়ে। ফুটপাতের হকার থেকে এটা সেটা কিনে ঘুরল কিছুক্ষণ। সুপ্তা নায়রাকে ইশারা দিল একটু পরে। মার্কেট থেকে বের হয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের মোড়ে দাঁড়িয়ে নায়রা অয়নিকে বলল, অয়নি তুই এখানে থাক, আমার একটু কাজ আছে। তুই তো দৌড়ে যেতে পারবি না, অভ্যাস নেই। আমরা যাবো আর আসবো। অয়নি সরল বিশ্বাসে রাজি হলো। ওরা দ্রুত চলে গেল। অয়নি একটু সরে দাঁড়ালো একটা দোকানের সামনে। দোকানটায় রডের ফার্নিচার বিক্রি হয়। অয়নি এদিক সেদিক তাকিয়ে দেখছিল। বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পরে অয়নি ঘড়ি দেখলো, মাত্র 5 মিনিট হয়েছে। একা একা সময়গুলো এত লম্বা হয়ে যায়। এত সময় বসে মাত্র 5 মিনিট। আরও 5 মিনিট কেটে গেল। অয়নির মনে হলো ও অনন্তকাল এভাবে দাঁড়িয়ে আছে। ঢাকা শহরে এভাবে একটা মেয়ে দাঁড়িয়ে থাকলে তার দিকে আশেপাশের মানুষ তাকানো শুরু করে। কয়েকটা ছোকরা ধরনের ছেলে টিটকারি মারল। কি একা নাকি? অয়নির প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। ওর কাছে টাকা আছে, একটা রিক্সা করে বাসে চলে যাবে। সাথে ফোন নেই, থাকলে ওদের কল করা যেত। মা জানতে পারলে প্রচণ্ড রেগে যাবেন। কি করবে এখন? ওরাও তো আসছে না। অয়নি মনে মনে অস্থির হয়ে পড়ল। ছোকরাগুলো একবার পাশ থেকে হেঁটে গেল, ইচ্ছে করে গা ঘেঁষে। অয়নির এবার কান্না পাচ্ছে। কি দরকার ছিল এখানে আসার? রিক্সায় করে বাসায় ফিরবে একা একা। যদি রিক্সাওয়ালা ভালো না হয়, যদি অন্য কোথাও নিয়ে চলে যায়। আয়নিতা, তুমি এখানে কি করছো? পরিচিত কণ্ঠস্বরে অয়নি পাশ ফিরে দেখে হাসিব ভাইয়া একটা আট পরে পাঞ্জাবি পরে আছেন। চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে বাজারে ব্যাগ, ঘেমে একাকার হয়ে আছেন। অয়নি যেন প্রাণ ফিরে পেল। হাসিবকে বলল, ভাইয়া, বান্ধবীদের সাথে এসেছি। ওরা কাজ আছে বলে কোথায় গেল, এখন আসছে না। হাসিব দেখলো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখানে মেয়েটাকে ফেলে যাওয়া যায় না, এখানে দাঁড়িয়ে থাকাও যাবে না, ভিড় বাড়ছে। হাসিব বলল, চলো আমার সাথে, বাসায় বাজারের ব্যাগটা দিয়ে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। অয়নি কথা পারল না। হাসিবের পেছন পেছন হাঁটতে লাগলো। হাসিব একটা রিক্সা ঠিক করলো। তার বাসা জিগাতলা। বাসায় ব্যাগটা রেখে ওই রিক্সায় অয়নির বাসায় দিয়ে আসবে। অয়নি তার বাসা লালমাটিয়ায়। অয়নির খুব অস্বস্তি লাগছিল হাসিব ভাইয়ের পাশে, অবশ্য নিশ্চিন্তও লাগছিল। ভাগ্যিস হাসিব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, না হলে যে কি হতো। বন্ধুদের ওপর খুব রাগ লাগছে। হাসিব এমনিতে অয়নির সাথে খুব একটা বেশি কথা বলে না। এখন ওকে সহজ করার জন্য জিজ্ঞেস করলো, স্কুল আগে ছুটি হয়েছে? এমনিতে অয়নি স্কুল পালানোর মেয়ে না। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর চুপচাপ দুজনেই হাসিবার কিছু বলল না। জিগাতলা হাসিবের বাসার গেটে দারোয়ানকে ব্যাগটা দিয়ে পড়ল। বাসে পৌঁছে দিয়ে আসতে, তারপর আবার রিক্সায় উঠল। রিক্সায় উঠে ফোন করলো রানীকে। হ্যালো রানী, বাজারটা দারোয়ান দিয়ে আসছে বাসায়। আমার ঘন্টাখানেক দেরি হবে আসতে, একটু কাজ আছে। এটা বলে ফোন রাখলো। 7 মসজিদ রোডে উঠে হাসিব জিজ্ঞেস করলো, আয়নি, আইসক্রিম খাবে? অয়নি আবারও মাথা নেড়ে হ্যাঁ বলল। হাসিব রিক্সা থামিয়ে ভ্যান থেকে কোন কিনে জিজ্ঞেস করলো। কি ফ্লেভার খাবে? অয়নি ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে। হাসিব নিল চকলেট। রিক্সায় উঠতে উঠতে হাসিব বলল, ভার্সিটি লাইফে অনেক আইসক্রিম খেতাম, এখন তেমন খাওয়া হয় না। অয়নি হাসলো একটু। হাসিবের এক মুহূর্তে মনে হলো মেয়েটা ভারী মিষ্টি, চোখগুলো টানা টানা, কাঁধ পর্যন্ত চুলগুলো সাদা রাবার দিয়ে বেনি করা। এই বয়সে মেয়েদের ওপর ঐশ্বরিক সৌন্দর্য এসে পড়ে। আহারে, হয়তো ওর মনে কত কষ্ট জমা হয়ে আছে, কাউকে বলতেও পারে না। অয়নির বাসায় যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। হাসিব বলল, আমি উপরে যাব না, তুমি চলে যাও। অয়নি বলল, ভাইয়া, একটা কথা ছিল। হাসিব হেসে বলল, ওকে, তোমার মাকে কিছু বলবো না, ঠিক আছে? অয়নি চমকে উঠল। তারপর একটু শুকনো হাসলো। ভাইয়া মাইন্ড রিডিং জানে নাকি? হাসিব চলে গেল।
অয়নি মিনিট খানেক দাঁড়িয়ে থেকে উপরে উঠল। অনেক দেরি হয়ে গেছে আজ। অয়নি ফ্রেশ হয়ে পড়তে বসেছিল। লাহিড়ী স্যার ইংলিশ পড়াতে আসেন 8টার দিকে। স্যারের কাছে পড়ার মাঝেই শুনল ল্যান্ডফোনে নায়রা ফোন করেছে। ও ইচ্ছে করে কথা বলল না। আপুমণিকে বলো যে আমি পড়ছি। পড়া শেষ হলেও অয়নি ফোন করল না। এদিকে কি হয়েছে নায়রা মিনিট 20 পরে এসে দেখে অয়নি নেই। ও মারাত্মক চিন্তায় পড়ে যায়। সুপ্তা আর তনি ওই ছেলের সাথে ফাস্টফুডের দোকানে বসেছিল। নায়রা বেশিক্ষণ বসেনি, কিন্তু এসে অয়নিকে না পেয়ে বাসে উঠে বাসায় চলে এসেছে। নায়রা খুব সাধারণ পরিবারের মেয়ে, একে একাই সব কিছু করতে অভ্যস্ত। বাসায় এসে অয়নিকে ফোন করে, কিন্তু অয়নি কথা বলল না। অয়নিকে নায়রা খুব পছন্দ করে। ওদের মধ্যে অয়নি একমাত্র বিত্তবান পরিবারের, মানে অয়নির মা বড় চাকরি করে। বাকিরা সবাই সাধারণ, কিন্তু অয়নি বা ওর মা দুজনেই ভীষণ ভালো। নায়রার মন খারাপ লাগছিল। অয়নির সাথে বাকিরা একটু দূরত্ব রেখে মেশে, নায়রা বাদে। নায়রা আবার ফোন করলো। আপুমণি রিসিভারটা নিয়ে এলো। অয়নি কথা বলো এবার। নায়রা বলল, তুই ভীষণ রাগ করেছিস, কিন্তু বিশ্বাস কর আমি চলে এসে তোকে পাইনি। অয়নির মন এত জটিল না। ও বলল, বিশ্বাস করলাম। আর কিছু বলবি? তুই তো আসল ঘটনাটাই শুনিসনি। সুতপা যার সাথে কথা বলতো না, ওই ছেলে এসেছিল। শুকনা ঠ্যাংরা কাঠির মতো লম্বা। সুতপার মুখের অবস্থা যদি দেখতি। দেখবো কিভাবে? তোরা তো আমাকে নিলি না, একা রেখে চলে গেলি। কি বাজে অবস্থা। আচ্ছা নায়রা সুতপা ঠিক আমাকে পছন্দ করে না, তাই না? আরে না না, তেমন কিছু না। ও তো একটু ওইরকমই, জানিস না। ফোনে কথা টথা বলে তোকে এসব জানাতে চায় না। বুঝছি। বাইদা রাস্তা। তুই ফিরলি কিভাবে? রিস্কায়? হাসিফ ভাইয়ের কথা মনে হতে অয়নির মন ভালো হয়ে গেল। নায়রাকে মনে মনে একটা থ্যাঙ্কস দিল। ওরা না রেখে গেলে আজ তো হাসিফ ভাইয়ের সাথে দেখাই হতো না। ওই ঠ্যাংরা কাঠির ছেলেকে দেখতে হতো। ভাইয়া কত কেয়ারিং। অয়নিকে বাসায় পৌঁছে দিল। অয়নি বলল, আমার টিচারের সাথে দেখা হয়েছিল, উনি পৌঁছে দিয়েছেন। নায়রা বলল, ওই হ্যান্ডসাম টিচার তোর হাসিফ ভাইয়া? মাই গড। আরে যা, তেমন কিছু না। কিছু ছোকরা টিস করছিল, ভাইয়া দেখতে পেয়ে পৌঁছে দিলেন। যাক বাবা, আমি যে কি চিন্তায় ছিলাম। পাশ এত থেকে কথা শোনা গেল বললেই ভিড় নায়রার হবে না? দাদি বলছে, যত দোষ সব আমি কথা বললে। রাখি রে, দাদি ক্যাটক্যাট শুরু করছে। বলে নায়রা ফোন রাখলো। নায়রাদের বাসাটা ছোট্ট 2 রুমের। এতে 3 ভাই বোন, দাদি, বাবা, মা সবাই থাকে। নায়রার কোনো আলাদা রুম নেই। সামনের রুমে দাদি ঘুমান। রুমটা যা করে রাখে না, নায়রার মাঝে মাঝে মনে হয় অয়নির বাসাটা কি সুন্দর সাজানো, ছবির মতো। ওদের যদি এমন একটা বাসা থাকতো। অয়নির আলাদা স্টাডি রুমও আছে, আর নায়রা পরে ডাইনিং টেবিলে বসে। কত পার্থক্য দুজনের। অয়নিও ভাবে নায়রার বাবা মা একসাথে থাকে, ওরা 3 ভাই বোন এক রুমে থাকে। কি মজা, সারাদিন গল্প করে। ছুটির দিন সকালে ওরা একসাথে পাতলা খিচুড়ি খায়, সবে একসাথে বসে। অয়নি একদিন গিয়েছিল, ওরা কত গল্প করে তখন। অয়নির ছুটির দিন কাটে একা একা। মা সেদিন রেস্ট নেন, বিকেলে বাইরে যেতে পারেন। অয়নির টিচার আসলে আর ওর যাওয়া হয় না। নায়রার ফোন রাখার পর অয়নির হাসিফ ভাইয়ের কথা মনে হলো। ইস, আজকের মতো যদি হাসিফ ভাইয়ের সবসময় ওর পাশে থাকতেন। অয়নি চিন্তা করে, একটা ছোট বাসা থাকতো দুজনের। অয়নিকে নিয়ে হাসিফ ভাইয়া কোনো নদীর পাড়ে ঘুরতে যেতেন, গল্প করতেন। যেদিন অনেক বৃষ্টি হতো, দুজনে একটা দোলনায় দোল খেতে খেতে ভিজত। বিকেলে কফির মগ হাতে একসাথে গান শুনতো। অয়নির আর কখনো একা লাগতো না। জীবন কেন এমন হয় না? কল্পনার মতো একটা জগৎ যদি আলাদা হতো, যে জগতে হাসিফ ভাইয়া অয়নির জন্য থাকবে। এসব ভাবতে ভাবতে অয়নি খাতায় আঁকিবুকি করছিল। আপুমণি এসে রাতে খেতে ডাকলেন। চিন্তার সুতো কেটে গেল। হাসিফ বাসে ঢুকলো 8টায় কিছু পরে। পাপাই দৌড়ে এলো হাসিফকে দেখে। ছেলেটা একদম বাপ পাগল, বাপ ছাড়া কিচ্ছু বোঝে না। রানী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত দেরি করলে কেন? এটার উত্তর আসলে রানী চায় না, শুধু এমনিতেই জিজ্ঞেস করা। হাসিফ উত্তর দিল, আর বলো না, আমার একটা স্টুডেন্ট আছে না, যাকে 2 দিন বাসায় পড়াই,
বান্ধবীদের সাথে নিউ মার্কেটে এসে সবাইকে হারিয়ে ফেলেছে। আচ্ছা, অনইতা? রানী বলল। হুম, ওর সাথে দেখা হয়ে গেল। মেয়েটা কখনো একা বেরিয়েছে বলে মনে হয় না। ওকে পৌঁছে দিয়ে এলাম। ওর তো বাবা মা সেপারেট, তাই না? হুম। হাসিব উত্তর দিল। রানী হাসতে হাসতে বলল, এই বয়সী মেয়েরা কিন্তু খুব আবেগী হয়, সাবধান। হাসিব হাসল। রানী ওর ক্লাসমেট ছিল। ওরা বিয়ে করেছে মাস্টার্স শেষ হওয়ার পরপরই। মেয়েটা খুব ভালো। এই যে ও চাকরি করতে চায়নি, কখনো ওকে জোরও করেনি। নিজে একটা স্কুলে চাকরি করছে। পাপাই সংসার চাকুরি সব কিছু একা হাতে সামলে যাচ্ছে। রানীর কথাটা হাসিব ভাবল, অনিতার পরিবর্তনটা ও বুঝতে পারছে। তবে মেয়েটা প্রাণপণ চেষ্টা করছে অনুভূতিটা লুকিয়ে রাখতে। ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে ওকে একটু বোঝাতে হবে। এমনিতেই দুঃখী মেয়ে, বুকে হয়তো চাপা কষ্ট নিয়ে ঘোরে। কোনোভাবেই যেন নতুন কষ্ট যোগ না হয় ওর জীবনে। অয়নের মা বাসায় ঢুকলেন, তখন ঘড়িতে 11:55। অয়নের ঘরে উকি দিয়ে দেখলেন লাইট অফ। দরজা খুলছেন তার মা, অয়নির আপুমণি হাজেরা বেগম। তিনি বললেন, নানুমণি ঘুমিয়েছে। রাত বেশি হয়ে গেল ফিরতে। সেই রেডিসন থেকে পুরো রাস্তা জ্যাম। একটা নতুন প্রজেক্ট শুরু হবে তো, তাই ইউএন থেকে প্রতিনিধি দল এসেছে। ওদের সাথেই কয়েকদিন ধরে মিটিং চলছে, তাই রোজ ফিরতে দেরি হচ্ছে। অয়নের মা একা একাই কথাগুলো বলছিলেন। যদিও এ বয়সে এসে কাউকে জবাবদিহি করার কোনো জায়গা নেই, তবুও সংসারে কিছু অলিখিত নিয়ম আছে। সজ্ঞানে বা অজ্ঞানে মানুষ যেগুলো মেনে চলে। হাজার বেগম জিজ্ঞেস করলেন, রাতে খেয়েছিস তো? খেয়ে এসেছি, শুধু ওষুধ খেতে হবে। হাজারা বেগম বসলেন ড্রয়িং রুমে। মনির সাথে কথা বলতে হবে কিছু। মনিকা অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলেন। বের হয়ে দেখলেন মা ঢুলছে সোফায় বসে। তিনি বুঝতে পারলেন মা কিছু বলবেন। অনেক রাত হয়েছে, কাল সকালেও বলা যেত। এমনকি বলতে চান যে এত রাত জেগে আছেন। মা? মনিকার ডাকে হাজারা বেগম চোখ মেলেন। গোসল করেছিস? হ্যাঁ মা, কি বলবে বলো? হাজারা বেগম ভনিতা করলেন না, সরাসরি বললেন, নানুমণিকে একটু সময় দাও তুমি। গম্ভীর কথা বলার সময় মা তুমি করে বলেন। কেন? ওর কি কোনো সমস্যা হয়েছে? ওকে তো সময় দেই মা। ছুটির দিনে ওকে নিয়ে বাইরে যাই। এই কয়েকদিন তো নতুন প্রজেক্টের কাজ নিয়ে আমি খুব ব্যস্ত। আর বাসায় তো তুমি আছোই। হাজারা বেগম বলেন, তোমার বাবা বেঁচে থাকতে তোমাকে আবার বিয়ে করার কথা বলেছিল, তুমি শুনলে না। আমি আবার বিয়ে করলে কে অনেক ভালো হতো মা? হাজারা বেগম বেশি কথা না বলে শুধু বলেন, ওর হয়তো আরেকটা ভাই বোন থাকতো। মেয়েটা বেশিরভাগ সময় একা থাকে, চুপচাপ হয়ে যাচ্ছে। মা, এখন সব বাচ্চারাই এমন, নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে। হাজারা বেগম বলেন, তুমি কি ভাবছো, বিয়ের চিন্তা কি পুরোপুরি বাদ দিয়েছো? ছাদনা তলায় আমার আর যাওয়ার শখ নেই। আমি ভালো আছি, অনেকে নিয়েই থাকতে চাই। মনি হেসে বললেন, অনেকে নিয়ে থাকতে চাও, আদৌ সেটা থাকছো কি? হাজারা বেগম উঠতে উঠতে বললেন, বলে চলে গেলেন রুমের দিকে। মনিকা ড্রয়িং রুমে একা বসে রইলেন কিছুক্ষণ। সে ঠিকমতো দায়িত্ব পালন করছে না। এই তো 2 মাস আগে অনেকে 5টা টপস কিনে দিয়েছেন, গল্পের বই, সিডি, গিটার, যা যা চেয়েছে। বাইরে গেলে ওকে নিয়ে যায়। ওর রেজাল্ট একটু খারাপ হলো বলে টিচার বাসায় নিয়ে এসেছে। তাহলে অনির কি সমস্যা হচ্ছে? এমন না যে অনির বাবার সাথে সব যোগাযোগ বন্ধ বলে মন খারাপ হবে। প্রতি সপ্তাহে তার সাথেও দেখা হচ্ছে। অনির সাথে কথা বলতে হবে একবার। অনি অবশ্য খুব চুপচাপ, নিজের সমস্যার কথা বলবে না। তাহলে দিন 10 পরে একটা ট্যুর আছে কক্সবাজারে। প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলে ইউএন রিপ্রেজেন্টেটিভদের নিয়ে কক্সবাজারে যাওয়ার কথা। অনিকে নিয়ে যাবে, তাহলে আর মনটা নিশ্চয়ই ভালো হবে। আর টিনেজ বয়সটা এমনই, একটি অস্থির, নিজেকে নতুনভাবে চেনার সময়। এই সময় থাকবে না। এসব ভেবে মনিকা মনটা শান্ত করলেন। কতক্ষণ টিভি দেখলেন। আসলে অয়নির বাবার সাথে এত অশান্তি হয়েছে যে সংসার করার ইচ্ছেটাই আর হয় না, কাজ আর হয়নি। এই দুটোই তার জীবনের প্রায়োরিটি। মনিকা ঘুমোতে গেলেন, তখন রাত 1:30 বাজে।
অয়নির আজ স্কুল ছুটি, টিচারদের কোনো মিটিং আছে মনে হয়। ওর ঘুম ভেঙে গেল খুব সকালে। বাইরে কোচিং নেই আজকে। আজ বৃহস্পতিবার, হাসিব ভাইয়া পড়াতে আসবেন। সকালে ব্রেকফাস্ট টেবিলে মনিকা বললেন কক্সবাজার যাওয়ার কথাটা। অয়নি কিছু বলল না। মনিকা আবার জিজ্ঞেস করলেন, অনি, তুমি যাবে তো? ভালো লাগবে গেলে। অয়নি এবার বলল, না মামুনি, আমার প্রিটেস্ট সামনে, এখন আমি কোথাও যেতে চাই না। মনিকা কিছু বুঝে নিয়ে বলেন, তোমার বাবার সাথে দেখা হয়েছিল গত সপ্তাহে? হ্যাঁ, ছোট্ট করে উত্তর দিল অয়নি। তারপর বলল, তবে আমি বাবাকে প্রতি সপ্তাহে আসতে না করেছি, ওনার কষ্ট হয়, এসে বেশিক্ষণ থাকতেও পারেন না। মনিকা মনে মনে ভাবলেন, কি দরকার ছিল সপ্তাহে সপ্তাহে ঢং করে দেখা করার, নাটক করার? কিন্তু অয়নির সামনে কিছু বলেন না। কখনো খারাপ কিছু বলেনও না ওর সামনে। তাহলে ওর তো বাবা, ওর মন খারাপ হতে পারে। মনিকা চেষ্টা করেছেন যতটা সম্ভব পরিচালিতভাবে অয়নিকে বড় করতে। তিনি চাইলেই অয়নিকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতেন, কিন্তু তার মনে হয়েছে অয়নি একটা বাংলা মাধ্যমে সাধারণভাবে পড়াশোনা করুক, ওর জীবনকে স্পর্শ করে বড় হোক। ও দেখুক ওর অনেক কিছু আছে যেটা আশেপাশে অনেকেরই নেই। তাহলে হয়তো বাবা মা আলাদা থাকার কষ্টটা একটু হলেও কমবে। মনিকা চান অয়নি নিজের মেধায় প্রতিষ্ঠিত হোক। এর একটা সুফল হয়েছে। অয়নি অহংকারী হয়নি। অয়নি সহজেই ওর কোনো সাধারণ পরিবারে বান্ধবীর বাসায় চলে যেতে পারে। কখনো মনে হবে না ও উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে। খাওয়া শেষ করে অয়নি উঠল। মনিকা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। অয়নির কিছু ম্যাথ করা ছিল, ও সেগুলো শেষ করে কিছুক্ষণ গল্পের বই পড়ল। তারপর ঘুমিয়ে নিল একটু সময়। 4টার দিকে হাসিব ভাইয়া এলেন পড়াতে। অয়নি আগেই উঠেছিল। ডাবল কলিং বেল বাজতেই বুকের ভেতর ধক করে উঠল। কেন এমন হচ্ছে? হাসিব ভাইয়া আজ নেভি ব্লু টি শার্ট পরেছেন। সব টি শার্টগুলোই সুন্দর, ভাইয়াকে সব কিছুতেই মানায়। পড়ানোর ফাঁকে হাসিব জিজ্ঞেস করলো, তোমার বন্ধুদের কি হয়েছিল সেদিন? অয়নি বলল, সুতপা নামে একজনের এক ছেলে বন্ধু দেখা করতে এসেছিল, তাই দেরি হচ্ছিল নাকি। নায়রা চলে এসে আমাকে পায়নি, আমি তো চলে এলাম। হাসিব হেসে বলল, ছেলে মেয়েগুলো খুব ম্যাচিউরড হয়ে যাচ্ছে আজকাল। আমরা এই বয়সটায় 3 গোয়েন্দা আর ক্রিকেট নিয়ে মেতে থাকতাম, আর এখন বয়ফ্রেন্ড, ফোন, চ্যাটিং, ডেটিং, হিউজ পরিবর্তন সময়। তা তোমাকে ওরা নিয়ে যায়নি কেন? অয়নি বলল। আসলে ওরা আমার সামনে কিছু বলে না, একটু অ্যাভয়েড করে। হাসিব মাথা নাড়ল। তাও ভালো, এইসব বিষয় থেকে দূরে থাকাই ভালো। অয়নি বলল, ভাইয়া, ছেলেটা নাকি শুকনা, টিংটিঙে লম্বা, রাইফেলস কলেজে পড়ে। হাসিব আবারও হেসে বলল, ও তো ইচ্ছে করে লম্বা হয়নি, এতে বেচারার কি দোষ বলো তো? অয়নি কলমের মাথা কামড়ে বলল, সেটা তো ঠিক। আমার না এমন ছেলেদের ভালো লাগে না, একটু ম্যাচিউর, বড়, কেয়ারিং ধরনের হলে ভালো হয়। এবার হাসিব হো হো করে হেসে ফেলল। ম্যাচিউর কেয়ারিং ছেলে হলে কি স্কুলে পড়া বাচ্চা মেয়েকে নিয়ে নিউ মার্কেটে যেত? ওখানে যাবে এমন টিংটিঙে ছেলেরাই। অয়নিও হাসল। হাসিব ভাইয়া আজ অনেক কথা বলেছেন, খুব ভালো লেগেছে। এমনিতেই ভাইয়া এত কথা বলেন না কখনো। সেদিন নিউ মার্কেটে ইনফর্মালি দেখা হওয়াতে হয়তো ভাইয়া অনেকটা সহজ হয়েছেন। অয়নি মনে মনে নায়রা আর সুপ্তাদের ধন্যবাদ দিল। ওদের সাথে না গেলে, ওরা একা একা রেখে না চলে গেলে এমন কিছু হতোই না। 1.5 ঘন্টা পড়িয়ে হাসিব উঠল। আগামীকালও পড়াতে আসবে। 3rd পিরিয়ডে ফিরোজা ম্যাডামের ক্লাসে নোটিশ এলো, আজ 6 পিরিয়ড টানা ক্লাস হবে, তারপর ছুটি। অয়নির মা কক্সবাজারে। যদিও তিনি কোনো বাধা দেন না অয়নিকে, তবুও অয়নির কেমন মুক্ত মুক্ত লাগছে। মনে হচ্ছে এখন যা ইচ্ছে তাই করা সম্ভব। অয়নি নায়রাকে বলল, আমাকে তোদের বাসায় নিয়ে যাবি? নায়রা তো ভীষণ অবাক। অয়নি নিজে থেকে যেতে চাইছে। ও খুশি মনে রাজি হয়ে গেল। ছুটির পর নায়রা অয়নিকে বাসায় নিয়ে এলো। নায়রার মা শিউলি বেগম অয়নিকে দেখে খুশিও হলেন, আবার মনে মনে চিন্তায় পড়ে গেলেন। মেয়েটা দুপুরে এসেছে, নিশ্চয়ই কিছু খায়নি। এমনিতেই মাসের শেষ। এই শহরে মাসের শেষ দিনগুলো কতটা অঙ্ক কষে পার করতে হয় সেটা মধ্যবিত্ত পরিবারের মা বাবা ভালো জানেন। এই দিনগুলো আলু ভর্তা, আলু ভাজা, আলুর ডাল এসব দিয়েই পার করতে হয়। 2-1 বেলায় ডিম ভাজি। শিউলি বেগম মিক্সচেপ খুলে দেখলেন 2টো ডিম আছে। তাইবা, তারিফ, নায়রা আর অয়নি, সাথে শাশুড়ি। একসাথে গুলিয়ে ভেজে দিলে হয়ে যাবে। একটু পেঁয়াজ, কাঁচামরিচ
বেশি দিতে হবে। শাশুড়ি তার সাথে থাকেন, ছোট ছেলের অবস্থা বেশ ভালো, কিন্তু তার কাছে থাকবেন না, নাইমুলের কাছে থাকতে হবে। নাইমুল নাইরের বাবার নাম। শাশুড়ির বয়স যত বাড়ছে আচরণ তত শিশুসুলভ হয়ে যাচ্ছে। এই যেমন তাকে খেতে দিতে হবে নাতি নাতনির সাথে, ওদের যা দেওয়া হবে তিনিও ঠিক সেটাই খাবেন। কোনো কারণে কম বেশি হলে একা একা গজগজ করেন। আজ যদি তাকে ডিম না দেওয়া হয় তাহলে ডিম ইস্যুতে পুরো 1 মাস বকবক করবেন। ছেলে এলেই নালিশ, তোর বউ পোলাপানের ডিম খাওয়াই, আমারে দেয় পানি ভাত। ইদানিং কানেও একটু কম শোনে তার শাশুড়ি, সব কথা দুবার করে বলতে হয়। নাইমুল সাহেব জানেন এটা কখনোই সম্ভব নয়, তবু মায়ের সামনে শিউলিকে ডেকে একটু ধমক দেবেন, পরে অবশ্য বুঝিয়ে বলেন। কিন্তু পুরো বিষয়টা শিউলির আর ভালো লাগে না। শিউলি ডিম ভাজলেন, বেগুন ছিল বেসন দিয়ে, বেগুনি ভাজলেন কয়েক পিস, আলু ভর্তা, ডাল আগে ছিল। ভাতটা নেমেছে বেশি সময় হয়নি। অয়নি নাইরের রুমে গল্প করছিল তাইবা তারিফের সাথে। অয়নির পেন্সিল বক্সটা তারিফের খুব পছন্দ হলো, ডোরিমন শেপের। অয়নি কলম পেন্সিল বের করে সেটা তারিফকে দিয়ে দিল। তারিফের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, এই সুন্দর জিনিসটা এখন তার। নাইরা অবশ্য খুব নিষেধ করেছিল। অয়নি বলল, আমার ছোট ভাই চাইলেও আমি দিয়ে দিতাম। তারিফ কি আমার ভাইয়া না? তুই আমাকে দূরের মনে করিস নাইরা। ওর চোখ ছলছল করে উঠল। নায়রা আর কিছু বলল না। শিউলি সবাইকে খেতে ডাকলেন। অয়নি ভীষণ লজ্জা পাচ্ছিল। শিউলি স্বাভাবিক করে নিয়ে বললেন, আমি তো তোমার মায়ের মতো, তাই না মা? তাহিবা, তারিফ, নাইমা যেমন, তুমিও তেমন, সংকোচ করো না মা। শিউলি গরম ভাতে ঘি দিয়ে দিলেন অয়নিকে। আলু ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, একটু মরিচ ভর্তা, ডাল। অয়নির মনে হলো অনেকদিন এত স্বাদের খাবার খাওয়া হয়নি। ইস, নায়রের মা রোজ রোজ এত মজার জিনিস রান্না করেন। অয়নির মায়ের একদম রান্না করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে কেক বানান, শুধু রান্না নাজমাই করে। নায়রের দাদি নামাজ পড়ছিলেন। নামাজ শেষে খেতে এসে বললেন, তোমার আক্কেল কেমন বউ, আমারে ডাকবা না? শিউলি বলেন, মা, আপনি তো জায়নামাজেই ছিলেন। তাইলো তুমি তো ডাকবা না কি? দেখি কি রাঁধছো। ঢাকনা সরিয়ে ডিম ডাল দেখে বললেন, ও আইজো এগুলা, মাছ টাছ নাই? শিউলি একটু লজ্জা পেয়ে বলেন, আপনার ছেলে বাজার করার সময় পায়নি, এই কয়েকটা দিন একটু কষ্ট করেন আম্মা। তারপর নায়রা দাদি বলতে শুরু করলেন, দেশ গায়ে থাকতে মাছ ছাড়া খাই নাই। শিউলি বলতে গিয়েও থেমে গেলেন। তাহলে যান, দেশে গিয়া থাকেন। অয়নিকে দাদি জিজ্ঞেস করলেন, এই মাইয়া, তোমার বাপ মা আলাদা থাকে না? বাপে আরেকটা বিয়া করছে না? অয়নি কথাগুলো ঠিক বুঝতে পারল না আঞ্চলিক টানের জন্য, তাই আবার জিজ্ঞেস করলো। জি দাদি। নায়রা তাড়াতাড়ি বলল, অয়ন উঠ উঠ, শি জাস্ট হটিং ইয়োর মাথা। দাদি বললেন, মাছের মাথা কই পামু? ভর্তা দিয়ে ভাত খাওয়ায় তোর মা। সবাই হি হি করে হেসে উঠল। শিউলি বেগমের হাসি পেল। খাওয়া শেষে শিউলি অয়নিকে রান্নাঘরে ডেকে বড়ইয়ের আচার খেতে দিলেন। কি সুন্দর শুকনো বড়ইগুলো টুপটুপে হয়ে আছে। অয়নির খুব ভালো লাগলো। শিউলি আচারের বয়মটা অয়নিকে দিয়ে দিলেন। অয়নি 5টা পর্যন্ত নায়রের বাসায় থেকে তারপর বাসায় চলে গেল। ওর বাসা সামনের গলিতেই, কিন্তু আশা হয় না তেমন। নায়রের মাঝে মাঝে অয়নির কাছে যায়। মাঝরাতে ঘুম ভেঙে গেল হাসিবের। মাথার কাছে রাখা সেলফোনে দেখল রাত 2:15। পাশে রানী আর পাপাই গভীর ঘুমে আচ্ছন্ন। হাসিবের হঠাৎ করে অয়নির কথা মনে হলো। এত রাতে এ সময়ে কেন ওর কথা মনে হলো হাসিব বুঝতে পারল না। তবে ঘুমন্ত রানীর দিকে তাকিয়ে একটা অপরাধ বোধ তৈরি হলো। ইদানিং প্রায়ই এমন হচ্ছে, সব সময় অসময় মাথায় অয়নি ঢুকে পড়ছে। তাহলে কি রানীর প্রতি সে লয়াল নয়? এটা মনে হতে অপরাধবোধ বাড়ছে। পরক্ষণেই মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে, ওরই ছাত্রী, ওকে নিয়ে কেন ভাবছে। হাসিব বুঝতে পারছে এই ভাবনার উপর ওর কোনো হাত নেই। কয়েকদিন আগে মনে হয়েছিল অয়নির আচরণ কিছুটা অন্যরকম। গত 2 সপ্তাহে সেটা মনে হয়নি। মেয়েটা মন দিয়ে পড়ার চেষ্টা করেছে। এই সপ্তাহে ওর মা কক্সবাজারে গিয়েছে, অয়নিতা সাথে যাননি। কি আশ্চর্য বিষয়, একটা সময়ে ট্যুরে যাবার জন্য মন অস্থির হয়ে যেত। টাকা পয়সা সমস্যা হয়ে দাঁড়াতো। হাসিব উঠে পানির বোতল থেকে পানি খেলো।
অয়নিতার সাথে টুকটাক কথা হয়। ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছেন নিজের কলিগকে। অয়নিতাকে বলেছেন তার সাথে থাকতে, কিন্তু অয়নিতা বাবাকে খুব একটা পছন্দ করে না। অয়নির যতটুকু মনে আছে, ও দেখেছে বাবা মায়ের সাথে অনেক রুড আচরণ করে। হাসিব আবারও বিব্রত হলো। এত রাতে অয়নিতার কথা কেন ভাববে? কি সমস্যা হচ্ছে? হাসিব বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। ওর বারান্দাটা সুন্দর, অবশ্যই কৃতিত্ব রানীর। বারান্দায় দাঁড়িয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক দেখা যায়। এত রাতেও রাস্তা ব্যস্ততা কমেনি। বাস, প্রাইভেট কার, রিক্সা সবই চলছে। জাদু শহরে রাতে আলোর দীপাবলি উৎসব শুরু হয়। সমুদ্রের ধারে গেলে এক একই ঢেউ দেখার অনুভূতি, আর রাজ্যিকে ব্যস্ত সড়ক দেখার অনুভূতি অনেকটা একরকম হাসিবের কাছে। অয়নি কি কখনো দেখেছে খেয়াল করে? ইস, আবার অয়নির কথাই মাথায় চলে আসছে। একটা অযৌক্তিক চিন্তায় যৌতিক অপরাধবোধ মনে ভর করেছে। হাসিব টের পায়নি। রানী এসে দাঁড়িয়েছে পাশে। হাসিবের অস্থিরতা রানী খেয়াল করেছে, তবে ঠিক ধরতে পারেনি। কোচিং টিউশনি নিয়ে হাসিব এমনিতেই অস্থিরতার মধ্যে দিন কাটায় সব সময়। খুব ভালো হতো যদি একটা জবে ঢুকতো, কিন্তু রানী কখনো জোর করেনি। টাকা পয়সা ভালো উপার্জন হলেও আজকাল পাপের জন্য চিন্তা হয়। বাবাই কি বলবে বড় হয়ে? ঘুমোবে না? রানী নিস্তব্ধতা ভেঙে কথা বলল। হাসিব বলল, যাও, আসছি। রানী একটু সময় দাঁড়িয়ে চলে গেল। হাসিব সিগারেট শেষ করে আরো কিছুটা সময় দাঁড়িয়ে রইল একা। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম এলো না। ঘুম এলো শেষ রাতে, চোখ জড়িয়ে। ঘুমের ঘরে স্বপ্ন দেখলেও অয়নি সমুদ্রের পাড়ে বেলা ভূমিতে ছুটে যাচ্ছে। হাসিব ডাকছে, কিন্তু অয়নি শুনতে পাচ্ছে না। খুব সকালে ঘুম ভাঙল মনিকার। ঘুম ভেঙে আশপাশে সব অপরিচিত মনে হলো। তারপর মনে হলো ও ঢাকায় নেই, কক্সবাজারে। এই রিসোর্টের নাম ঝিনুক। মনিকা দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। এখনো কেউ ওঠেনি। 4টা রুম, সবগুলোই ওরা বুক করেছে। 2টো রুমে ইউএন ডেলিগেটসরা, বাকি 2টোতে অফিসাররা। সামনে শোষো করছে বিস্তৃত জলরাশি। আকাশে মেঘ থাকায় একটা ভয়ঙ্কর সৌন্দর্য তৈরি হয়েছে। সৈকত থেকে কিছুটা দূরে হলেও বারান্দা থেকে সমুদ্র স্পষ্ট দেখা যায়। বেশ খোলা বারান্দা, সামনে দাঁড়ানো ও বসার সুন্দর ব্যবস্থা করা। প্রকৃতির কাছাকাছি গেলে মানুষকে তীব্র একাকিত্ব গ্রাস করে। অনেক ভিড়ও নিঃসঙ্গ লাগে। অনির কথা মনে হচ্ছে। মেয়েটা এলো না। এর আগে যখনই এসেছে শহরে থাকা হয়েছে। শহরের বাইরে রিসোর্টই এবারই প্রথম। সামনে থেকে মেরিন ড্রাইভের রাস্তাটা চলে গিয়েছে। তার কিছুটা দূরেই সমুদ্র। বিয়ের পরপরই একবার এসেছিল। তখন তার বা আশফাকের টাকার সমস্যা নেই, তবু আশফাক হিসেব করেছিল খুব। বিষয়টা চোখে লাগছিল, আনন্দটাই মাটি করে দিচ্ছিল। তবু অয়নির দিকে তাকিয়ে 11 বছর এই মানুষটার সাথে থেকেছে। বৃষ্টি নামলো হঠাৎ। সমুদ্রের গর্জন বৃষ্টির শব্দে পাল্টে গেল। পাশে জামিল এসে দাঁড়িয়েছে। মনিকা টের পায়নি। জামিলই বলল, কখন উঠছো? মনিকা আর জামিল একই সাথে চাকরিতে ঢুকেছিল। কলিগের বাইরেও ভালো বন্ধু ছিল জামিল। মনিকা বলল, এই তো কিছুক্ষণ। তুমি? জামিল বলল, মাত্রই এলাম, দেখি তুমি সামনে দাঁড়িয়ে আছো। কোনো কারণে আপসেট? ঘুম হয়েছে রাতে? হ্যাঁ, ঘুমিয়েছে। মনিকা ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা, তুমি তো বলেছিলে অনি আসবে, এলো না কেন সে? অনেক তো সামনে প্রিটেস্ট, তাই আসতে চাইলো না। দেখছো দিন কিভাবে পাল্টাচ্ছে। আমরা কিন্তু বেড়ানোর নাম শুনেই হই হই করে উঠতাম। মেয়েটা অনেক চুপচাপ হয়ে যাচ্ছে। আমার সাথে তেমন কথাই হয় না। আমি মনে হয় দূরে সরে যাচ্ছি জামিল। আমি কি দায়িত্ব পালন করতে পারছি না বলো তো? তুমি অনির বিষয় ওভার সিরিয়াস তাই মনে হচ্ছে। ওকে দায়িত্ব মনে করছো কেন? ওই তো তোমার ফার্স্ট প্রায়োরিটি। কথাগুলো কানে বাজলো মনিকার। অনেক বছর আগে জামিল বলেছিল, তুমি চলে এসো মনি, আমি, তুমি আর অনি ভালো থাকবো। কিন্তু তখনও মনিকা চাইতো না সংসার ভাঙুক। তাই জামিলকে সেদিন ফিরিয়ে দিয়েছিল। আর চলে এলো অনির জন্য দ্বিতীয়বার সংসার করার কথা ভাবেনি। এখন জামিলের সংসার আছে রূপসা রূপকে নিয়ে। এই কথা মনে হতেই জামিলকে জিজ্ঞেস করলো, রূপসাকে নিয়ে এলে পারতে।
জামিল একটু স্বর পাল্টে বলল, রূপসাকে বলেছিলাম, রূপুর স্কুলের জন্য আসতে রাজি হলো না। মনিকা জিজ্ঞেস করল, তোমার ঝামেলা মিটেছে? জামিল বলল, ঝামেলা মেটার নয়, ঝগড়া তো নয়, কোথাও যেন সুর কেটে গেছে। কথা বলতেও ভালো লাগে না, রূপসার সংসার রূপুকে নিয়ে ব্যস্ত। আমি যে বিষয়ে গল্প করতে পছন্দ করি ওর সেটা ভালো লাগে না। সন্ধ্যার সিরিয়াল দেখবে, রূপুর স্কুলের একটা সার্কেল আছে, ভাবিদের সাথে সে সারাদিন শপিং ও অফিস নিয়ে ভালো থাকে। ঝামেলা মেটার নয়, ঝগড়া তো নয়, কোথাও যেন সুর কেটে গেছে। কথা বলতেও ভালো লাগে না, রূপসার সংসার রূপুকে নিয়ে ব্যস্ত। আমি যে বিষয়ে গল্প করতে পছন্দ করি ওর সেটা ভালো লাগে না। সন্ধ্যার সিরিয়াল দেখবে, রূপুর স্কুলের একটা সার্কেল আছে, ভাবিদের সাথে সে সারাদিন শপিং ও অফিস নিয়ে ভালো থাকে। ওর যা চাই আমি মেটাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু গল্পটাই করা হয় না। চেষ্টা করে দেখব। তুমি এই প্রচেষ্টাটা শেষ হলে কিছুদিন ছুটি নাও, কিছুদিন অনির সাথে সময় কাটাও, দেখবে ওর সমস্যাগুলো তুমি বুঝতে পারবে। মনিকা হেসে বলল, তুমি একতরফা বলছো জামিল, তুমি কখনো ওর মতো করে ভেবেছো? জামিল বলল, ওর যা চাই আমি মেটাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু গল্পটাই করা হয় না। মনিকা বলল, তুমি অনলাইনে একটা বড় সময় কাটাও জামিল, ভার্চুয়াল জীবন থেকে বাইরে এসে রূপসার হাত ধরো, একদিন ওর সাথে সংসারে থাকো, শপিংয়ে যাও, তারপর ওকে নিয়ে তোমার পছন্দের মুভি দেখতে বসো, জীবনটা সহজ মনে হবে। জামিল কথা বলল না। মনিকা বলল, আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখেই ভয় লাগে। জামিল বলল, চেষ্টা করে দেখব। তারপর একটু থেমে বলল, তুমি এই প্রচেষ্টাটা শেষ হলে কিছুদিন ছুটি নাও, কিছুদিন অনির সাথে সময় কাটাও, দেখবে ওর সমস্যাগুলো তুমি বুঝতে পারবে। মনিকা বলল, আমিও সেটাই ভাবছি। তারপর হেসে বলল, মানুষ বড় অদ্ভুত জানো, অন্যের সমস্যার সমাধান সে জানে, শুধু জানে না নিজের সমস্যাগুলো কিভাবে ঠিক হবে। জামিলও হেসে ফেল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। মনিকার মনে হলো এই বৃষ্টিতে যদি জীবনের সমস্যাগুলো ধুয়ে যেত, মনটা হতো পরিষ্কার, ঝকঝকে বৃষ্টি ধোয়া গাছের সবুজ পাতার মতো। আজ রবিবার, অনিমা আজ রাতে ফিরবেন ঢাকায়। স্কুল ছুটির পর অনির খুব মন খারাপ লাগতে লাগলো। আজ বাংলা ক্লাস টেস্টের রেজাল্ট দিয়েছে। অনি খুব সাধারণ ভুলের জন্য 5 মার্ক মিস করেছে। সবই ভালো করেছে। গতকাল বাবার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু অয়নি যায়নি। বাবাকে বলেছে না আসতে। মাও ঢাকায় নেই। এখন মনে হচ্ছে মায়ের সাথে গেলেই ভালো হতো। গত সপ্তাহে হাসিফ ভাইয়া 3 দিন এসেছেন, নিরিবিলি ম্যাথগুলো করিয়ে চলে গিয়েছেন। হাসিফ ভাইয়াকে খুব ভালো লাগছে, আগের চাইতে অনেকটা সহজ হয়েছেন। মাঝে মাঝেই নিজের স্টুডেন্ট লাইফের গল্প করেন। আচ্ছা, আজ হাসিফ ভাইয়াকে একটা ফোন করা যায় না? যদি ফ্রি থাকেন আসতে বলে দেখবে। নিজের কাছেই প্রশ্ন করে অয়নি। ইস, আজ এত অস্থির লাগছে। আপুমনি নুডলস দিয়েছেন, কিন্তু খেতে ইচ্ছে করছে না। অয়নি কিছুক্ষণ টিভি দেখলো। টিভি দেখতেও ভালো লাগছে না। নায়রা আজ আবার ওদের সাথে গিয়েছে, কিন্তু অয়নিকে বলেনি যেতে। অয়নিকে বলেছে, তো যেতে হবে না, ভালো লাগবে না তোর। সবগুলো বিষয় নিয়ে মনটা খারাপ হয়ে আছে। গতকাল আপুমনি হাসতে হাসতে বলেছিল, তোর মায়ের একটা বিয়ে দিতে পারলে ভালো হতো। একা একা কতদিন থাকবে আর? যদিও মজা করে বলেছেন, কিন্তু অয়নির খুব মন খারাপ হয়েছে। মা যদি বিয়ে করে তাহলে অয়নি কার কাছে থাকবে? অয়নি দুবার ল্যান্ডফোনের কাছে গিয়ে ফিরে এলো। ফোন করবে ভেবেও করলো না। আচ্ছা, যদি মোবাইল থেকে ফোন করে? এই নাম্বারটা হাসিফ ভাইয়া চেনে না। গত সপ্তাহে মামা এনে দিয়েছেন নতুন হ্যান্ডসেট। অয়নি ভালো করে ইউজও করেনি। অয়নি ফোন হাতে নিল। হাসিফ ভাইয়ের ফোন নাম্বারটাও সুন্দর, 222442। অয়নির মুখস্থ। অয়নি আনমনে ডায়াল করেই ফেলল। রিং বেজে গেল, রিসিভ করলো না। আননোন নাম্বার দেখে মনে হয়। 5 মিনিট পরে ফোন এলো হাসিফ ভাইয়ের নম্বর থেকে।
অয়নের বুক কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে রানী বলল, হ্যালো, কে বলছেন প্লিজ? অয়নি বলল। এটা হাসিব ভাইয়ের নম্বর না, আমি ওনার ছাত্রী অয়নিতা। রানী বলল, ও অয়নিতা, তোমার টিচার তো একটু বাসার বাইরে গিয়েছে, চার্জ ছিল না বলে ফোনটা রেখে গিয়েছে। অয়নি বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। পাপাই ছিল রানীর কোলে। রানী ফোন কানে নিয়ে ডাকলো, বুয়া পাপাইকে নাও তো। অয়নি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, আপনি কে হন ভাইয়া? রানী শব্দ করে হেসে বলল, তোমার টিচার এত রাশভারী যে তোমার গল্প তোমার সাথে করে ওঠেনি মনে হয়। আমি ওর ওয়াইফ রানী। অয়নির ভেতরটা কেঁপে উঠল। ও কি ঠিক শুনলো? হাসিব ভাইয়ের ওয়াইফ? কিন্তু ভাইয়া তো কখনো বলেনি। একবারও অয়নির মনে হলো না। ওয়াইফের কথা বলার মতো তেমন কোনো কথাই হয়নি হাসিবের সাথে। টুকটাক যে কথা হয়েছে সেগুলো খুবই সাধারণ। অয়নি ফোন রেখে দিল ধপ করে। খুব কান্না পাচ্ছে। ভাইয়া এমনটা কেন করলো? ওর অস্থির মনে একবারও মনে হলো না হাসিব কিছুই করেনি। অয়নের সব চিন্তা ছিল একতরফা। একা একা অনেক কিছু ভেবে একটা ফ্যান্টাসির জগতে চলে গিয়েছে। অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছে। এখন মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই, হালকা হয়ে গিয়েছে। আচ্ছা, আমার ভাগ্যটাই এমন কেন? কোনো কিছু আমার জন্য না। আমার বাবা আরেকটা বিয়ে করেছেন। মায়ের কোনো সময় নেই আমার জন্য। ফ্রেন্ডরা সব আলাদা থাকে আমার থেকে। হাসিব ভাই এমনটা করতে পারলো? অনেক চিন্তা করে অয়নি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো। ড্রয়ার খুলে ব্লেড নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তাড়াহুড়ো করে দরজা লাগালো না। হাতের আর্টারি কেটে বেসিনের কল ছেড়ে দিল। গলগল করে রক্তে বেসিনটা লাল হয়ে গেল। মিনিট 20 পরে নাজমা এসে ওয়াশরুম ধাক্কা দিয়ে দেখলো অয়নি বসে আছে দেওয়াল ঘেঁষে। কোনো সেন্স নেই। নাজমা চিৎকার করে আপুমনিকে ডাকলো। হাসিব বাসায় ফিরেছে প্রায় ঘন্টাখানেক আগে। পাপাইকে নিয়ে টিভি দেখেছে কিছুক্ষণ। মনটা একটু বিক্ষিপ্ত। এমন বিশ্রী আর অস্বস্তিকর সমস্যায় আগে কখনো পড়েনি সে। মনটা অস্থির হয়ে আছে বলে একটু আগে স্থানীয় বড় ভাই সাজ্জাদের সাথে কিছুক্ষণ কথা বলে এসেছে। সাজ্জাদ ভাই সোজা সাপটা মানুষ, মনে ভেজাল নেই। হাসিবের কথা শুনে বলেছে, আমার মনে হয় চাকরি করিস না বলে তোর একটা গিল্টি ফিলিং কাজ করে, যে কারণে কোচিং বা পড়ানো নিয়ে চাপ নিয়ে ফেলিস। এজন্য মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। তোর রেস্ট প্রয়োজন। রানীকে নিয়ে ঘুরে আয় কিছুদিনের জন্য, ভালো লাগবে। বাকি যেটা বলছিস এটা কোনো সমস্যা না, ফু দিয়ে উড়িয়ে দে। হাসিব উত্তরে হেসেছে। কথা বাড়েনি, কারণ সে জানে এ বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই। কোথাও একটা মনের মধ্যে অদ্ভুত সূক্ষ্ম অনুভূতি তৈরি হচ্ছে। বিশেষ করে 31 বছর বয়সে বিষয়টি প্রচণ্ড অস্বস্তিকর। রানী আর পাপাইকে পাশে রেখে তার মনে হচ্ছে অয়নির কথা। অয়নির বয়সে এটা স্বাভাবিক, অস্বাভাবিক তার বয়সে। তার এই অনুভূতি রানীর জন্য হয়নি কখনো। বিশ্ববিদ্যালয়ে হওয়া 80% সম্পর্ক প্রয়োজনের খাতিরে জন্ম নেয়। হয়তো ভালো বন্ধুর প্রয়োজনে, হয়তো সময়গুলো পার করার প্রয়োজনে, হয়তো ভালো একজন জীবনসঙ্গীর প্রয়োজন। বেশিরভাগ সম্পর্কে প্রথম প্রেমের অনুভূতি থাকে না। অবশ্য রানীকে হাসিবের ভালো লাগতো। সেটা ভালোবাসা ছিল কিনা হাসিব জানে না। এখন রানী মানে অভ্যস্তা। তবে রানীর আগে সদ্য স্কুল প্রেরণা হাসিবের জীবনে একটা অনুভূতি ছিল আনিকা। ভীষণ মিষ্টি দেখতে শ্যামলা মেয়েটা হাসিবের ফিজিক্স টিচারের মেয়ে ছিল। ওর চাইতে বছর 2 ছোট। স্কুল ড্রেস পরে দুপাশে বেনি করে আনিকা যখন স্কুলে যেত, হাসিবের একটা অনুভূতি তৈরি হতো। কিন্তু সেটা স্থায়ী হয়নি। একটা সময়ে দূরত্ব সৃষ্টি হয়। আনিকার কলেজ শেষ করার আগেই বিয়ে হয়ে যায় প্রবাসী এক ছেলের সাথে। স্বামীর সাথে ও দেশের বাইরে চলে যায়। হাসিব কি তবে অয়নের মাঝে সেই ছোট্ট আনিকাকে খুঁজছে? হাসিবের ভালো লাগছিল না। রাত 9টার দিকে হঠাৎ অয়নের মায়ের ফোন এলো। হাসিব রিসিভ করতেই মনিকা বললেন, হাসিব, একটু ইবনে সিনা হাসপাতালে আসতে পারবে? হাসিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন আন্টি? মনিকা বললেন, অয়নি হাতের আর্টারি কেটে সুইসাইড করার চেষ্টা করেছে। ওকে নিয়ে এখানেই আছি। মনিকা আন্টির গলা কেমন ধরা শোনালো। অসহায় মায়ের আকুতিটা সামনে না থেকেও হাসিব বুঝতে পারছিল। একটু থেমে আবার বললেন মনিকা, এখন বিপদ কেটে গেছে, ওকে কেবিনে শিফট করে দিয়েছে। হাসিব চমকে উঠে বলল, কখন আন্টি? মনিকা বললেন, বিকেলে সম্ভবত। আমার রাতে ফেরার কথা ছিল, কিন্তু বিকেলের ফ্লাইটে চলে এসেছিলাম, মন ভালো লাগছিল না বলে।
এয়ারপোর্টে নেমে শুনি এই অ্যাক্সিডেন্ট। তুমি পারলে এসো, ওর সাথে কমিউনিকেট করা প্রয়োজন। তোমার সাথে তো টুকটাক কথা বলো। হাসিব বলল। আমি আসছি আন্টি। হাসিব উঠে শার্ট গায়ে দিতে লাগলো। রানী এসে দেখে হাসিব রেডি হচ্ছে। তুমি এখন আবার কোথায় যাচ্ছ হাসিব? একটু হসপিটালে যাব, হয়নি অসুস্থ একটু, আন্টি ফোন করে জানালেন। ওহো, তোমাকে তো বলাই হয়নি। অয়নিতা তো তোমাকে ফোন করেছিল বিকেলে, আমার সাথে কথা হয়েছে। হাসিব রেগে গিয়ে বলল। তুমি এখন বলছো এটা? ওর মা বাসায় ছিল না, হয়তো অসুস্থ বোধ করে আমাকে ফোন করেছিল। রানী ভীষণ অবাক হয়ে বলল। অসুস্থ হলে তোমাকে কেন ফোন করবে? হাসিবও চমকে উঠল আবার। সে রাগ ধরে রাখতে পারছে না। এটা খারাপ দিক। যাই হয়ে যাক, কিছু বিষয় মনের বাইরে আসতে দেওয়া ঠিক না। নিজেকে সামলে নিয়ে বলল। মেয়েটা ভীষণ একা, তার উপরে মা শহরে ছিল না, হয়তো মনে হয়েছিল আমাকে জানলে আমি হেল্প করতে পারবো। রানী বুঝলো বিষয়টা, বুঝতে পেরে বলল। কাজের চাপে মাথা থেকে একদম বের হয়ে গেছে, পুরোপুরি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, ঘুরে আসো। হাসিব বের হলো। রিক্সা নিয়ে যেতে দেরি হবে, সিএনজিতে নিয়ে নিল। মনে কত শত প্রশ্ন আসছে। কোনোভাবে আমি দায়ী নই তো? আচ্ছা, আজ রানীর সাথে কথা বলেছে, কোনোভাবে এটা ইম্প্যাক্ট ফেলেনি তো? রানীকে ইচ্ছে করে সুসাইড করার চেষ্টা করছে এটা বলেনি হাসিব। এই বয়সটাই এমন মাত্রা ছাড়া আবেগের বয়স। হাসিবের মনটা কেমন অস্থির লাগছিল বিকেল থেকে। আচ্ছা, এটা কি টেলিপ্যাথিক কোনো যোগাযোগ? এসব ভাবতে ভাবতেই হাসিব পৌঁছালো 10টার দিকে। মনিকার পাশে গিয়ে দাঁড়ালো। অয়নি তখন ঘুমিয়ে পড়েছে। অয়নি তাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। বেশ কিছুটা রক্ত বের হয়ে গেলেও রক্ত দিতে হয়নি, যে এটাই ভালো। হাসিব একদিন হসপিটালে গিয়েছিল। অয়নিতা কথা বলেনি খুব একটা, হুহা ছাড়া কিছু। হাসিব একবার ভেবেছে জিজ্ঞেস করবে না, তারপরও একটা সময় সুযোগ পেয়ে জিজ্ঞেস করেছে। অয়নিতা কেন করলে এমন? অয়নিতার মনে হয়েছে বলে দেই, আপনার জন্যই তো। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলেনি, মাথা নিচু করেছিল। অয়নিতার মা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করেছেন, একটু সুস্থ হলেই কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যাবেন। বৃহস্পতিবারে হাসিব এলো একটু তাড়াতাড়ি। মনিকা বাসায় ছিলেন। হাসিব মনিকার সাথে কথা বলে অয়নির রিডিং রুমে এলো। রুমে ঢুকেই হাসিব অয়নিকে জিজ্ঞেস করলো, কি খেয়েছো আজ? অয়নি বলল। নর্মাল খাবারই খাচ্ছি এখন। মেনু কি ছিল আজকে? আমি চিকেন খেয়েছি। ও আচ্ছা, তুমি কি শুধু চিকেনই খাও? না ভাইয়া, যে মাছে কাটা নেই ওটাও খাই। গত সপ্তাহে নায়রার বাসায় মেনু কি যেন বলছিলে? আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। অয়নি উত্তর দিল, কিন্তু অবাক হয়ে গেল। গত সপ্তাহে কথায় কথায় গল্প করেছিল, কিন্তু ভাইয়া মনে রেখেছেন। হাসিব ওর টেবিলে বসে পড়ল। অয়নিতা, এটা তোমার রিডিং রুম তো, তাই না? অয়নি ভীষণ অবাক হয়ে বলল। জি ভাইয়া। হাসিব জিজ্ঞেস করলো, এখানে কত বই আছে? অয়নির চারপাশে তাকিয়ে বলল। ভাইয়া, মামুনির বইও আছে, আমার 700-এর মতো বই আছে। হাসিব বলল। বাহ, বেশ ভালো কালেকশন। রুমটা তো এয়ার কন্ডিশন। অয়নি আরো অবাক হলো। এসি চলছে, রুমে শীতকালীন শীতলতা। জি ভাইয়া। হাসিব বলল। আমরা 4 ভাই বোন, বাবা স্কুল টিচার ছিলেন। আমরা লাইব্রেরি থেকে বই এনে পড়তাম। খুব ইচ্ছে করতো নিজে কিছু বই কিনে, কিন্তু হাতে কখনোই টাকা থাকতো না। পরে কিছু বই কিনেছি, কিন্তু নিজের লাইব্রেরি এখনো করা হয়নি। আমাদের বাড়িতে ফ্যান ছিল 2টা, একটা দাদুর জন্য কেনা হয়েছিল আর একটা বাবা চালাতেন। প্রচণ্ড গরমে আমাদের ভরসা ছিল হাত পাখা। মাঝে মাঝে আমরা নিতাম কাড়াকাড়ি করে। অবশ্য পরে বেশ কয়েকটা ফ্যান কেনা হয়েছিল। এই কথা বলছি কারণ তুমি যেটা পেয়ে গেছো অলরেডি, তোমারই অপর দিকের চেয়ারে বসা একজন সেটা স্বপ্ন দেখেও পায়নি। তুমি ইচ্ছে হলে চিকেন না হয় কাঁটা ছাড়া মাছটা খাও। তোমার বন্ধু নায়রাদের বাসায় কেন আলু ভর্তা ডাল খাওয়া হয়েছে জানো? কারণটা ছিল মাসের শেষের দিক, তাই হিসেব করে মেনু সেট করা হয়েছে। ওরা কিন্তু সারা মাস এভাবেই খায়। জিজ্ঞেস করে দেখো, ওরা কাঁটা ছাড়া মাছ কি সেটা আলাদা করতে পারবে না। আমাদের বাড়িতে মুরগি রান্না হতো মাসে একদিন। সেদিন চাচাতো ভাই বোনদেরও মা ডাকতেন। ছোট 1 পিস মাংস, 1 পিস আলু আমাদের জন্য বরাদ্দ ছিল। বাকি দিনগুলো ছোট মাছ আর সবজি ডালই চলতো আমাদের। যে স্বাচ্ছন্দ্য তুমি পাচ্ছ বেশিরভাগ মানুষেরই সেটা নেই। এভাবে কখনো ভেবেছো? অনিতা কথার মোড় বুঝলো এবার, একটু থেমে বলল। স্যার, আপনার বাবা নিশ্চয়ই আরেকটা বিয়ে করেননি? হাসিব চুপ হয়ে গেল এবার, তারপরে বলল। দেখো, সবার জীবন তো একইভাবে চলে না, তাই না? তোমার মা তো আছেন তোমার জন্য। তিনি নিজে কিন্তু পারতেন আবার বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে। তোমাকে যদি হোস্টেলে দিয়ে দিতেন তাহলে? কিন্তু তোমাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। হয়তো তিনি ব্যস্ত,
কিন্তু তোমার একটা নিশ্চিন্ত জীবনের জন্য তাকে তো ভালো কিছু করতেই হতো, তাই না? কখনো কি মাকে জিজ্ঞেস করেছো তার একা লাগছে কিনা? অয়নির এবার খারাপ লাগতে শুরু করলো। ঠিকই তো, ও ঘুমিয়ে পড়লে মা উকি দিয়ে দেখে যায়, কিন্তু ও তো কখনো যায়নি এভাবে মায়ের কাছে। হাসিব বলল, আজ পড়াবো না, জীবনকে পজিটিভ ভাবে নাও। কাল শুক্রবার আমি সকালে এসে তোমাকে নিয়ে একটু বাইরে যাব। আমার আরো কয়েকজন স্টুডেন্ট থাকবে, তোমার চাইতে একটু সিনিয়র, ওরা অ্যাডমিশন টেস্ট দেবে এবার। অয়নি মাথা নাড়ল। হাসিব চলে গেল সেদিনের মতো। অয়নি বের হয়ে মায়ের রুমে গেল। মনিকা বসেই ছিলেন। অয়নি মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। মনিকা অয়নিকে জড়িয়ে ধরে বসে রইলেন। পরের দিন হাসিব এলো সকাল 9টার দিকে। মনিকা জিজ্ঞেস করলেন, আমি কি যাব? হাসিব বলল, না আন্টি, আমি ওকে নিয়ে যাই। অয়নির একটু অস্বস্তি লাগলো। কয়েকদিন পরে বাইরে বেরিয়ে মনটা ভালো লাগলো। হাসিব রিক্সা নিয়ে নিল, তবে অন্য কেউ ছিল না তখনও সাথে। আকাশ মেঘলা ছিল, হয়তো বৃষ্টি নামবে। অয়নি কোনো কথা বলছিল না। হাসিব একটা সময় নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, অয়নিতা, তুমি যে কাণ্ডটা করলে, কোনো কারণে কি আমি দায়ী? অয়নিতা কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। হাসিব কিছুটা বুঝে নিল, নীরবতার মাঝে মাঝে সবচাইতে ভালো উত্তর দিতে পারে। পুরো পথে আর কথা হলো না। অয়নির কয়েকবার মনে হলো রিক্সা থেকে নেমে পালিয়ে যায়, কিন্তু হাত পা যেন জোর হারিয়ে ফেলেছে। ভ্যাপসে গরম ছিল, কিন্তু ঝিরিঝিরি বাতাস শুরু হলো। রিক্সা থামলো দোয়েল চত্বরে এসে। মোড়ে কয়েকজন অপেক্ষা করছিল। অয়নি দেখলো সবাই বেশ বড় বড়, একটা মেয়েও ছিল। হাসিব আলাপ করিয়ে দিল অয়নির সাথে সবাইকে। হাসিব ওদের নিয়ে কার্জন হলটা ঘুরে দেখালো। চারপাশটা কি সুন্দর। একসময় বৃষ্টি নামলো। অয়নির মনে হলো ঢাকা শহরের সবচেয়ে সুন্দর বৃষ্টি হয়তো এখানেই হয়। ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন খেলছিল। হাসিব এটাই চেয়েছিল, এই স্বপ্নটাই ও দেখেছিল ভর্তি পরীক্ষা দিতে এসে। সেখান থেকে বুয়েট ক্যাম্পাস, কলাভবন, পুরো এলাকাটা ঘুরে প্রায় দুপুর হয়ে গেল। অয়নি চুপচাপ ঘুরছিল আর দেখছিল। হাসিব ভাইয়া সবাইকে সবকিছু ঘুরে দেখাচ্ছেন। ওরা দুপুরে সবাই নীলক্ষেতে খেতে গেল। কি অদ্ভুত পরিবেশ, এখানেই সবাই খাচ্ছে। অয়নির একটু অস্বস্তি লাগলো, একটু পরে ও স্বাভাবিক হয়ে গেল। নীলক্ষেত থেকে বের হয়ে ছাত্রছাত্রীরা চলে গেল। হাসিব অয়নিকে নিয়ে ধানমন্ডির ভেতরে গেল। লেগে পারে ফুটপথে বড় বড় পাইপ রাখা আছে, কিছু পরিবার সেখানে থাকছে। হাসিব বলল, এতে দেখো, এর কত কষ্ট করে বাঁচে, তবুও বেঁচে আছে। অয়নি তাকিয়ে দেখলো কি কষ্টের জীবন। তারপর জিজ্ঞেস করলো, যদি বৃষ্টি নামে তখন? হাসিব বলল, হয়তো আশেপাশে থাকে, পলিথিন দিয়ে ঢেকে রাখে সবকিছু। হাসিব অয়নিকে নিয়ে বসলো এক পাশে। তারপর বলল, অয়নিতা, আমি তোমার থেকে প্রায় 15 বছরের বড়, তাই অনেক কিছু তুমি না বলতেই আমি বুঝি। কিন্তু তুমি যেটা বোঝো না সেটা হলো, তোমার জীবনটা শুরু হয়েছে কেবল। এখনো পথ চলার অনেক অনেক বাকি, অনেক কিছু দেখার বাকি। প্রাইভেট টিউটরে প্রেমে পড়াটা ভীষণ পুরনো কনসেপ্ট। তোমাকে কি এটা মানায় বলো তো? অয়নি ভীষণ লজ্জা পেয়ে গেল। এরপরে ভাইয়ের কাছে কিভাবে পড়বে তাকাতেই পারবে না। হাসিব বলল, এখন পড়াশোনা করার সময় সুন্দর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করে আছে, তাই সবকিছু ভুলে যাও। বোকা বোকা কিছু ভাবনার জন্য কত বড় ভুল করে ফেলেছিলে একবার ভেবেছো? যখনই মন খারাপ হবে একবার এদের কথা ভাবো। একবার ভাবো যে জায়গাগুলো দেখে এসেছো সেখানে পড়তে হবে। বিষয়টা কিন্তু সহজ না, লক্ষ্য স্থির রাখতে হবে। তুমি যখনই স্বপ্নকে স্পর্শ করতে পারবে, যখন স্বপ্ন তোমার ইচ্ছেতে পরিণত হবে। অয়নি মনে মনে বলল, কিছু স্বপ্ন হয়তো ইচ্ছে হলেও পূরণ হয় না। পরিশিষ্ট বেশ কয়েক বছর পরের কথা। ডরমিটরির বারান্দায় অয়নি বসে আছে অনেকক্ষণ, হাতে একটা কাঠের বাক্স। বাংলাদেশ থেকে চলে আসার সময় এই বাক্সটা হাসিব ভাইয়া দিয়েছিলেন, বলেছিলেন, এটা তোমার গ্র্যাজুয়েশন গিফট। যেদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেদিন এটা খুলবে। অয়নি গত 7 বছর ধরে এটা আগলে বসে আছে। UNHCR আর এর প্রজেক্টের অয়নির মা অয়নিকে নিয়ে US চলে আসে। অয়নির স্কুল ফাইনালের পরপরই পরের বছর আপুমণিকেও নিয়ে আসে। অয়নি মেশিন গান টেস্ট ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে। ওর পারফরমেন্স এত ভালো যে ওর সুপারভাইজ প্রফেসর ওকে নিজের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে বলেছেন, পোস্ট ডকের পাশাপাশি। অনেকক্ষণ ধরে হাতে ছোট্ট একটা চাবি নিয়ে বসে আছে অয়নি। ডোরা পাশে এসে দাঁড়িয়েছে টের পানি। হাই, অনেকক্ষণ ধরে বসে আছো দেখছি। হ্যাঁ, তোমার আজ কাজ নেই কোনো? ল্যাবে যাবে না? যাব। তোমার হাতের
ওই বাক্সটার প্রতি আগ্রহ বোধ করছি। এটা একটা জাদুর বক্স। এর মধ্যে একটা গিফট আছে। 7 বছর আগে এটা আমি পেয়েছিলাম। কে দিয়েছে? অয়নি বাংলায় পড়ল। একজন স্বপ্নের ফেরিওয়ালা। ডোরা বুঝল না, তাকিয়ে রইল। অয়নি বলল, এ হকার অফ ড্রিম। ডোরা হাসলো কিছু না বুঝে। অয়নি বলল, আমাদের দেশে কিছু মানুষ স্বপ্ন ছড়িয়ে বেড়ায়। আমি তাদের স্বপ্নের ফেরিওয়ালা বলি। তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা না করে একজন মানুষ যে মনের অসুখে ভুগছে তাকে সুস্থ করে দিতে পারে। এক ধরনের ম্যাজিশিয়ান বলতে পারো। ডোরা চাইনিজ। ও বলল, বুঝেছি। আমাদের দেশে প্রাচীন চিকিৎসা আছে কিছু, এটা তেমনই হয়তো হবে। অয়নি হো করে হেসে বলল, এটা তুমি বুঝবে না ঠিক। আমি এখন যাচ্ছি, ফিরে এসে তোমার গিফট দেখব। অয়নি মাথা নাড়ল। ডোরা চলে যাওয়ার পরে অয়নি ছোট্ট চাবিটা দিয়ে বাক্সটা খুলো। একটা চিঠি। অয়নি কাপা হাতে চিঠিটা তুলো। এই চিঠিতে হাসিব ভাইয়ের স্পর্শ লেগে আছে। আজ কত বছর পর যেন খুব চেনা একটা গন্ধ ভেসে আসছে। প্রিয় অপরাজিতা, তুমি যদি সঠিক সময়ে চিঠি পড়ো তাহলে এখন তুমি অনেক বড় হয়ে গেছো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য অভিনন্দন। তোমাকে কয়েকটা কথা বলা প্রয়োজন মনে হলো, কিন্তু যে সময় কথাগুলো লিখছি তখন তুমি এই কথাগুলো বুঝবে না। তো একটা সময় বেঁধে দিয়েছি তোমাকে এটা পড়ার জন্য। তুমি একটা মারাত্মক ভুল করেছিলে তোমার সেন্সিটিভ একটা বয়সে। তোমার বয়সটাই ছিল ভুল করার, কিন্তু আমি অনেক আগেই সেই সময়টা পেরিয়ে এসেছি। তাই দায়িত্ব নীতিবোধকে সরিয়ে বাইরের আমি কোনো ভুল করতে পারিনি। আমাদের অনুভূতি এক হলেও আমরা দুজন দুটো সময়ের বাসিন্দা। প্রকৃতি আমাদের যে সময় পাঠিয়েছে সেটা হয়তো আমাদের জন্য ছিল না, তবে অনুভূতিগুলো মিথ্যে হয় না। আমি বিশ্বাস করি ভালোবাসা মানেই একসাথে থাকা বা সংসার করা নয়। ভালোবাসার একটা শুদ্ধ মানে হলো শ্রদ্ধা ও শুভকামনা। তুমি যেখানেই থেকে আজ এই চিঠিটা পড়ছো, আজ আমি হয়তো কিছুটা হালকা বোধ করছি। অন্তত তোমাকে জানাতে পেরেছি কিছু অনুভূতির কথা। অনেক ভালো থেকো, হাসিব। আজ অয়নিও বিশ্বাস করে ভালোবাসা মানেই একসাথে থাকা বা সংসার করা নয়। ভালোবাসা মানে ভুল করা নয়। ভালোবাসা মানে স্বপ্ন দেখতে শেখানো। অনেক বছর আগে যেটা হাসিব ভাইয়া করেছিল। বেঁচে থাকুক শুদ্ধ ভালোবাসার অনুভূতিগুলো। শুধু অয়নির চোখ থেকে এক ফোঁটা জল চিঠির উপরে এসে পড়ল।